শুরুতেই দেখে নেব আজকের দেশ এবং রাজ্যের এক্সক্লুসিভ সংবাদের শিরোনামগুলি, তারপরে যাব বিস্তারিত খবরে। দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় বিশ্বস্ত বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। অবশেষে জমি দুর্নীতি মামলায় হেমন্ত সোরেনকে প্রাক্তন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে জামিন দিল ঝাড়খণ্ড হাইকোর্ট। অপরদিকে ভোটের আগে তড়িঘড়ি উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদী। দিল্লির সেই বিমানবন্দরের ছাদ হুড়মুড়িয়ে পড়ল ভেঙে, মর্মান্তিক মৃত্যু, একাধিক গাড়ি পড়ল চাপা। মোদীর উপর দোষ চাপাচ্ছে বিরোধীরা। উপনির্বাচনে নবনির্বাচিত দুই তৃণমূল বিধায়কের শপথ নিয়ে রাজভবন বিধানসভা টানা পড়েন। এবার মুখ্যমন্ত্রী তৃণমূলের বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের হুঁশিয়ারি রাজ্যপালের। অপরদিকে জিও এয়ারটেল গ্রাহকদের মাথায় হাত, অতি পরিমাণে বেড়ে গেল রিচার্জের খরচ। ৩রা জুলাই থেকে এবার মোবাইল ব্যবহারে পড়বেন আপনিও চরম সমস্যায়। জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের দপ্তর কার্যালয় ভেঙে গুড়িয়ে দিল মমতার পুলিশ এবং বুলডোজার। শেষ চিহ্নটুকু মুছে গেল তৃণমূল বিধায়কের। অপরদিকে 6.5 বছর নাবালিকাকে ধর্ষণ নিগ্রহের অভিযোগ প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। এছাড়াও রাজ্য জুড়ে জেলায় জেলায় কেমন থাকবে আবহাওয়া রিপোর্টটিও পৌঁছে দেব আপনাদের দোরগোড়ায়। এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডারের আদলে চালু হলো নতুন প্রকল্প। মহিলারা প্রতি মাসে পাবে 1500 টাকা করে, বছরে 3টে গ্যাস সিলিন্ডার মিলবে একেবারে বিনামূল্যে। কৃষকদের বিদ্যুতের বিল সম্পূর্ণ মুকুব। শেষ পর্যন্ত জুড়ে থাকুন বিস্তারিত জানবার জন্যে। জুলাই মাসেই অস্ট্রিয়া সফরে যেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 40 বছরে ভারতের কোনো প্রধানমন্ত্রী অস্ট্রিয়া সফরে যাননি। 23 বছর পর 2024 সালের শুরুতেই অস্ট্রিয়া গিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এবার জুলাই মাসেই অস্ট্রিয়া সফরের সম্ভাবনা দেখা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার আগে নরেন্দ্র মোদীর রাশিয়া সফরের কথা রয়েছে। তবে সেই সফর নিয়ে এখনও পাকাপাকিভাবে কিছু জানানো হয়নি প্রধানমন্ত্রী দপ্তরের তরফ থেকে। যুদ্ধের বাতাবরণের মধ্যে নরেন্দ্র মোদী আদৌ রাশিয়া যাবেন কিনা সেটা এখনও পর্যন্ত পরিষ্কার নয়। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি, জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে অস্ট্রিয়ায় পা রাখছেন প্রধানমন্ত্রী মোদী। দেশটির রাজধানী ভিয়েনায় যাবেন নরেন্দ্র মোদী। অপরদিকে জমি দুর্নীতি মামলায় জামিন পেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। গত জানুয়ারিতে আর্থিক দুর্নীতি মামলায় ইডি গ্রেপ্তার করেছিল ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। ঝাড়খণ্ড হাইকোর্ট তাকে এদিন জামিন দিল। প্রসঙ্গত, 600 কোটি টাকার জমি দুর্নীতির অভিযোগ ছিল হেমন্ত সোরেনের বিরুদ্ধে। গত 31শে জানুয়ারি ঝাড়খণ্ডে জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চা অর্থাৎ জেএমএম নেতা হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর জামিনে মুক্তি পেলেন হেমন্ত সোরেন। অবশ্য গ্রেপ্তারির আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দিয়েছিলেন তিনি। এদিকে হেমন্ত সোরেনের জামিনের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে বলেও জানা যাচ্ছে। দীর্ঘ 5 মাস জেলবন্দি থাকার পর অবশেষে মুক্তি পেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। শুক্রবার বিকেলে জেল মুক্তির পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কড়া সুরে আক্রমণ শানিয়ে হেমন্ত সোরেন জানিয়েছেন, মিথ্যা মামলায় ষড়যন্ত্র করে ফাঁসিয়ে আমাকে 5 মাস ধরে কারাগারে আটকে রাখা হয়েছিল। লোকসভা নির্বাচনের আগে তড়িঘড়ি উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেই দিল্লি বিমানবন্দরের ছাদ হুড়মুড়িয়ে পড়ল ভেঙে, মর্মান্তিক মৃত্যু, একাধিক আহত, একাধিক গাড়ি পড়ল চাপা। দিল্লি এয়ারপোর্টের 1 নম্বর টার্মিনালে নবনির্মিত বিল্ডিং উদ্বোধন করে 10ই মার্চ নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, আমি অন্য মাটি দিয়ে তৈরি। আগে সবাই শুধুমাত্র শিলান্যাস করে পালিয়ে যেত, আমি সেরকম নই। এমন দ্রুত গতিতে কাজটা করব যে 2047 সালের মধ্যে উন্নত দেশে পরিণত করে ছাড়ব ভারতবর্ষকে। আর মাত্র 3.5 মাস। বৃহস্পতিবার ভেঙে পড়েছিল জব্বলপুর বিমানবন্দরের ছাদের একটা অংশ, আর শুক্রবার ভোরে হুড়মুড়িয়ে গুড়িয়ে ভেঙে পড়ল দিল্লি এয়ারপোর্টের 1 নম্বর টার্মিনালের গোটা ছাদ, পিলার সহ গোটা কাঠামো। মৃত্যু 1 জনের, 6 জন আহত। সেই সঙ্গে সিলমোহর পড়ল বিরোধীদের তোলা অভিযোগ করছিলেন বিরোধীরা লোকসভা ভোটের প্রচারের জন্য দ্রুত গতিতে তড়িঘড়ি কাজ শেষ হবার আগে একের পর এক প্রকল্পের উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী। ইতিমধ্যে অযোধ্যা রাম মন্দিরের ছাদ চুইয়ে পড়ছে জল। অভিযোগ এমনটাই, অঝরে জল পড়েছে জব্বলপুর এয়ারপোর্টে। সদ্য ট্রেনের মিডল বার্থ ভেঙে লোয়ার বার্থের যাত্রীর মৃত্যু হয়েছে। কংগ্রেস সহ বিরোধীরা শুক্রবার দিনভর এনডিএ সরকারকে অভিশপ্ত প্রশাসক আখ্যা দিয়ে তোপ দেখেছেন। তাদের আক্রমণ এই সরকারের ব্যর্থতা এমন জায়গায় পৌঁছেছে যে আমজনতার ট্রেন, এয়ারপোর্ট, মন্দির, সেতু কোথাও আর নিরাপদ নয়। প্রসঙ্গত, দিল্লির যে টার্মিনাল ভেঙে পড়েছে তার সংস্কার, মেরামতি, নবনির্মাণের কাজ 19 মাস ধরে চলেছে। মোট 12,000 কোটি টাকার প্রকল্পের 4,600 কোটি শুধু এই নব সংস্কারে খরচ হয়েছে। প্রশ্ন উঠছে, উদ্বোধনের মাত্র 3 মাসের মধ্যে এই হাল কেন একটি আন্তর্জাতিক এয়ারপোর্টের? রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, মমতা ব্যানার্জি, অখিলেশ যাদব, তেজস্বী যাদবরা জানাচ্ছেন
মোদী সরকারকেই কেন্দ্রের এনডিএ সরকারকেই এই দায় নিতে হবে। রাজ্যের উপনির্বাচনে নবনির্বাচিত 2 তৃণমূল বিধায়কের শপথ নিয়ে রীতিমতো টানাপোড়েন চলছে রাজভবন বিধানসভার মধ্যে। তার মাঝে এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূলের বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের পথে রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনে গিয়েই শপথ নিতে হবে বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারকে, এমনটাই দাবি রাজভবনের। আর 2 বিধায়ক চান রাজভবনে তারা শপথ নেবেন না, রাজ্যপাল বিধানসভায় এসে শপথ পড়াবেন তাদেরকে। এসবের মাঝে শাসক দল এবং মুখ্যমন্ত্রীর ভূমিকায় ক্ষুব্ধ রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি মানহানির মামলা দায়ের করতে চান। শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর নিজেই সেই কথা জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। 2 বিধায়কের শপথ পাঠ নিয়ে দ্বন্দ্বের মধ্যে এই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একদিন আগেই জানিয়েছিলেন, রাজভবনের যা কীর্তিকলাপ, মেয়েরা ওখানে যেতে ভয় পাচ্ছে, আমাকে সেটা বলেছে। প্রসঙ্গত কিছুদিন আগেই রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের ভেতরেই এক অস্থায়ী মহিলা কর্মচারীর ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে। আর মুখ্যমন্ত্রীর এই মন্তব্যেই ক্ষুব্ধ রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। এর বিরুদ্ধেই সম্ভবত তিনি মানহানির মামলা করতে চলেছেন। দিল্লিতে এদিন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়ালের সঙ্গে একান্ত বৈঠকের পর সেটা জানিয়েছেন আনন্দ বোস। তিনি মামলা করবেন শাসক দলের বিরুদ্ধে। এছাড়াও কোচবিহারে বিজেপির সংখ্যালঘু মহিলা কর্মীকে নগ্ন করে মারধরের যে অভিযোগ উঠেছে তা নিয়েও এদিন কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন রাজ্যের রাজ্যপাল। জিও গ্রাহকদের পর এবার মাথায় হাত এয়ারটেল গ্রাহকদের। প্রচুর বেড়ে গেল রিচার্জ প্ল্যানের দাম। মোবাইল ব্যবহার করতেই এবার সাধারণ গরিব মধ্যবিত্ত মানুষ পড়বেন হিমশিম সমস্যায়। জিওর পর মাসুল বাড়ালো এয়ারটেল। ফের মধ্যবিত্তের মাথায় হাত। জিওর পর এবার এয়ারটেল গ্রাহকদের পালা। 3রা জুলাই থেকে কার্যকর হচ্ছে নয়া মাসুল। প্রিপেইড থেকে শুরু করে পোস্টপেইড সমস্ত প্ল্যানের দাম বাড়ছে প্রচুর পরিমাণে। এক নজরে কোন প্ল্যানের দাম বেড়ে কত হচ্ছে সেটাই আপনাদেরকে জানাবো আমরা। 28 দিনের ভ্যালিডিটি যুক্ত 179 টাকা মূল্যের যে প্ল্যান ছিল, এই প্ল্যানে মোট 2 জিবি ডেটা পাওয়া যেত, আনলিমিটেড কলিং পাওয়া যেত। সেই প্ল্যানের মূল্য বেড়ে হচ্ছে 199 টাকা 3রা জুলাই থেকে। 455 টাকা মূল্যের 84 দিনের ভ্যালিডিটি যুক্ত প্ল্যান, মোট পাওয়া যেত 6 জিবি ডেটা, আনলিমিটেড কলিং। সেই প্ল্যানের দাম বেড়ে হচ্ছে 509 টাকা। এছাড়াও 1799 টাকা প্ল্যান, যার ভ্যালিডিটি ছিল 365 দিন, মোট 24 জিবি ডেটা দেওয়া হতো। সেই প্ল্যানের দাম বেড়ে হচ্ছে 1999 টাকা। এছাড়াও 265 টাকা 28 দিনের ভ্যালিডিটি যুক্ত প্রত্যেক দিন 1 জিবি করে ডেটা, আনলিমিটেড কল। এই প্ল্যানের ভ্যালিডিটি বেড়ে হচ্ছে 299 টাকা। 299 টাকা 28 দিনের প্ল্যান, পার ডে 1.5 জিবি করে ডাটা যারা পেতেন, আনলিমিটেড কল পেতেন, সেই প্ল্যানের দাম বেড়ে হচ্ছে 349 টাকা। এছাড়াও 359 টাকা 28 দিনের প্ল্যান, প্রত্যেক দিন 2.5 জিবি করে ডেটা পাওয়া যেত, আনলিমিটেড কলিং। সেই প্ল্যানের দাম বেড়ে হচ্ছে 405 টাকা। 399 টাকা 28 দিনের প্ল্যান, 3 জিবি করে ডেটা পাওয়া যেত এতদিন, আনলিমিটেড কল পাওয়া যেত। সেই প্ল্যানের দাম বেড়ে হচ্ছে 449 টাকা। এছাড়াও 479 টাকার 56 দিনের যে প্ল্যান ছিল, 1.5 জিবি করে প্রত্যেক দিন ডেটা পাওয়া যেত, সেই প্ল্যানের দাম বেড়ে হচ্ছে 579 টাকা। এছাড়াও 549 টাকার প্ল্যান, 56 দিনের ভ্যালিডিটি যুক্ত প্রত্যেক দিন 2 জিবি করে আপনারা ডেটা পেতেন, সেই প্ল্যানের দাম বেড়ে হচ্ছে 649 টাকা। এছাড়াও 719 টাকার প্ল্যান, 84 দিনের ভ্যালিডিটি পেতেন এতদিন, 1.5 জিবি করে ডেটা, প্ল্যানের দাম বেড়ে হচ্ছে 859 টাকা। 839 টাকার প্ল্যান, 84 দিনের ভ্যালিডিটি ছিল এবং সেই প্ল্যানের প্রত্যেক দিন আপনারা পেতেন 2 জিবি করে ডেটা, আনলিমিটেড কলিং। 839 টাকা সেই প্ল্যানের দাম বেড়ে হচ্ছে 979 টাকা। এছাড়াও 2999 টাকার 1 বছর 365 দিনের যে প্ল্যান, এতদিন পেতেন 2 জিবি করে ডেটা, সেই প্ল্যানটির দাম 3রা জুলাই থেকে বেড়ে হবে 3599 টাকা। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, 3রা জুলাইয়ের আগে যদি রিচার্জ করে রাখেন তাহলে কিন্তু আপনি কিছুটা টাকা সাশ্রয় করতে পারবেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে রাজ্যের প্রত্যেক বাজার এলাকায় এবার চালু হচ্ছে মা ক্যান্টিন। 2021 সালের 15ই ফেব্রুয়ারি চালু হয়েছিল রাজ্য জুড়ে মা ক্যান্টিন। রাজ্য সরকারের উদ্যোগে এই ক্যান্টিনগুলি থেকে মাত্র 5 টাকায় পরিবেশন করা হয় ডিম ভাত। হিসেব বলছে মা ক্যান্টিন থেকে এখনও পর্যন্ত 5,30,00,000 প্লেট ডিম ভাত খাওয়ানো হয়েছে। এই সাফল্য সামনে রেখে বৃহস্পতিবারের প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যের প্রত্যেকটি বাজার এলাকা বা হকিং জোনে মা ক্যান্টিন চালুর নির্দেশ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রত্যেক পুরো এলাকায় ক্যান্টিন চালু করতে ইতিমধ্যে উদ্যোগ নিতে শুরু করেছে রাজ্য পুর এবং নগর উন্নয়ন দপ্তর। সূত্রের খবর, প্রতিটি পুরসভাকে নিজ নিজ এলাকায় কতগুলি বাজার রয়েছে এবং সেখানে মা ক্যান্টিন খোলার জায়গা কোথায় পাওয়া যাচ্ছে তা শীঘ্রই জানাতে বলা হয়েছে।
রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের কার্যালয় ভেঙে গুড়িয়ে দিল মমতা ব্যানার্জির বুলডোজার এবং পুলিশ। শেষ চিহ্নটুকুও মুছে গেল বিধায়কের। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার পরেই মন্ত্রিত্ব থেকে সরানো হয় তাকে, খুইয়েছেন দলীয় পদ। তবে খাতায় কলমে তিনি এখনও বিধায়ক। তবে বিধায়ক হিসেবে তার শেষ চিহ্নটুকু এবার গুড়িয়ে গেল বুলডোজারের চাপে। ফুটপাত দখলমুক্ত অভিযানে ভাঙা পড়ল জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের বেহালা ম্যানটনের কার্যালয়। বিরোধীরা বারবার বলে আসছিল রাস্তা দখল করে বিধায়কের কার্যালয় তথা পার্টি অফিসটি তৈরি করেছেন বেহালা পশ্চিমের বিধায়ক। তবে এতদিন সে কথায় কর্ণপাত করেনি প্রশাসন। গত সোমবার নবান্নে বৈঠক ডেকে ফুটপাত দখলমুক্ত করবার জন্য প্রশাসনকে কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার থেকে শুরু হয় অভিযান, পথে নামে বুলডোজার। বৃহস্পতিবার অবশ্য কিছুটা সুর নরম করে হকারদের 1 মাস সময় দেন মমতা ব্যানার্জি। তবে উচ্ছেদ অভিযানে এবার ভাঙা পড়ল পার্থ চট্টোপাধ্যায়ের কার্যালয়টি। মাত্র 6.5 বছরের নাবালিকাকে নিগ্রহ ধর্ষণের অভিযোগ প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিজেপি নেতা ইয়েদুরাপ্পার বিরুদ্ধে এবার চার্জশিট। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে চার্জশিট পেশ করল পুলিশ। তার বিরুদ্ধে 6.5 বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বিজেপি নেতার বিরুদ্ধে পক্সো আইনে মামলা দায়ের করা হয়েছে। পক্সো আইন প্রত্যাহারের আর্জি নিয়ে ইতিমধ্যে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ইয়েদুরাপ্পা। পুলিশের পেশ করা চার্জশিটে গোটা ঘটনার বিবরণ দেওয়া হয়েছে। জানা গিয়েছে ওই নাবালিকা ইয়েদুরাপ্পার কাছে ধর্ষণের অভিযোগ জানাতে এসেছিলেন। তিনি ওই নাবালিকাকে ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেন। পরে ওই নাবালিকার হাতে টাকাও গুঁজে দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এমনটাই অভিযোগ জানিয়েছেন মেয়েটির মা। পুলিশ জানিয়েছে ফেসবুকে ওই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরে গত 20 ফেব্রুয়ারি ইয়েদুরাপ্পা মেয়েটির মাকে ডেকে পাঠিয়ে ওই ভিডিও ডিলিট করতে বলেন, 2 লক্ষ টাকাও দেন। এরপরই পক্সো আইনে মামলা দায়ের হয় বিজেপি নেতার বিরুদ্ধে। অপরদিকে তেলেঙ্গানায় কাচের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, অন্তত 6 জনের মর্মান্তিক মৃত্যু, আহত 15। শুক্রবার বিকেল 4:30 নাগাদ কারখানার একটি গ্যাস কম্প্রেসর ফেটে যায়, তাতেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রসঙ্গত, তেলেঙ্গানায় একই ধরনের দুর্ঘটনা ঘটেছিল গত এপ্রিল মাসেও। একটি রাসায়নিক কারখানায় বিরাট বিস্ফোরণ ঘটে, সেই সময় 4 জনের মর্মান্তিক মৃত্যু হয়। অপরদিকে কর্ণাটকের হাবেরি জেলায় পুনে বেঙ্গালুরু হাইওয়েতে ট্রাকের সঙ্গে গাড়ির মর্মান্তিক ধাক্কায় মৃত্যু 13 জনের। রাত 3:30 নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে ট্রাকটি ঘটনাস্থলে দাঁড়িয়েছিল। একটি দ্রুত গতির গাড়ি এসে ধাক্কা দেয় ওই ট্রাকে। দুর্ঘটনায় 2 জন শিশুসহ মোট 13 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। হাবেরির পুলিশ সুপার অংশু কুমার জানিয়েছেন, নিহত আহতরা সকলেই শিবমোগা জেলার ভদ্রাবতী তালুকের বাসিন্দা। তারা মহারাষ্ট্র থেকে কর্ণাটকের বেশ কয়েকটি তীর্থস্থান পরিদর্শন করে বাড়ি ফিরছিলেন। বিহারে পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে বাংলার ছাপাখানা থেকে। গ্রেপ্তার মধ্যম গ্রামের ছাপাখানার মালিক। বিহারে পুলিশ কনস্টেবল পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার বাংলার বাসিন্দা। পাটনা পুলিশের হাতে ধৃত মধ্যম গ্রামের বাসিন্দা কৌশিক কর। তিনি একটি ছাপাখানার মালিক বলে জানা গিয়েছে। পাটনা পুলিশ জানতে পেরেছে কলকাতায় তার একটি ছাপাখানা রয়েছে। সেখান থেকে বিহার পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ছাপা হয়েছিল। এখান থেকেই তা সরবরাহের বরাত পেয়েছিল কৌশিক। শুক্রবার তার গ্রেপ্তারির খবর প্রকাশ্যে আসার পর মধ্যম গ্রামের বাড়ি অফিসের নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবে তদন্তকারীদের অনুমান, কৌশিকের সঙ্গে এই প্রশ্ন ফাঁসের ঘটনায় আরও অনেকেই জড়িত। তারা কারা, কিভাবে এই চক্র চলছে, বাংলার ওই যুবককে কে প্রশ্নপত্র ছাপা এবং সরবরাহের বরাত দিল, সেসব খতিয়ে দেখছে তদন্তকারীরা। কৌশিককে জেরা করে এসব উত্তর পাওয়ার অপেক্ষায় পাটনা পুলিশ। মিলবে বছরে 3টি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে। চালু হচ্ছে মহিলাদের জন্য নতুন প্রকল্প। মাসে মিলবে 1500 টাকা করে। কৃষকদের বিদ্যুৎ বিল মুকুব ঘোষণা। বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে মধ্যপ্রদেশের লাডলি বহেনা প্রকল্প এনেছিল বিজেপি। এই বছর রয়েছে মহারাষ্ট্রে নির্বাচন, তার আগে ভোটমুখী মহারাষ্ট্রে একই রকম একটি প্রকল্প এবার চালু করল বিজেপি। এনসিপির অজিত পাওয়ার শিবির, শিবসেনার একনাথ শিন্ডে শিবিরের প্রশাসন চালু করল নতুন প্রকল্প। শুক্রবার মহারাষ্ট্রে রাজ্য বাজেট পেশ করলেন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। তখন তিনি ওই রাজ্যে নতুন প্রকল্প চালুর ঘোষণা করেছেন। নতুন প্রকল্পের নাম মুখ্যমন্ত্রী মাঝি লাড়কি বাহেন যোজনা। জানিয়েছেন 21 থেকে 60 বছরের মহিলাদের মাসে 1500 টাকা করে দেবে এই প্রকল্পের আওতায় ওই রাজ্য সরকার।
এছাড়াও 5 জন সদস্যের পরিবারগুলিকে মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনা প্রকল্পের অধীনে বছরে 3টি করে রান্নার গ্যাস সিলিন্ডার একেবারে বিনামূল্যে দেওয়া হবে বলে জানানো হয়েছে। হেক্টর প্রতি 5,000 টাকা দেওয়া হবে মহারাষ্ট্রের প্রত্যেক তুলো সয়াবিন চাষিদের। 1 জুলাই থেকে দুগ্ধ খামারের সঙ্গে যুক্ত কৃষকদের লিটার প্রতি 5 টাকা বোনাস দেওয়া হবে। পশুর আক্রমণে কারো মৃত্যু হলে নিহতের সব থেকে নিকট আত্মীয়কে 25 লক্ষ টাকা দেওয়া হবে। আগেই অঙ্ক ছিল 20 লক্ষ টাকা। রাজ্যের 44 লক্ষ কৃষকের বকেয়া বিদ্যুৎ বিল পুরোপুরি মুকুব করে দেওয়া হবে। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের ফলাফল মহারাষ্ট্রে বড়সড় ধাক্কা দিয়েছে বিজেপিকে। 48 আসনের মধ্যে আগাড়ির দখলে এসেছে 30 আসন। বিজেপি জোট পেয়েছে মাত্র 17টি আসন। তাই বিধানসভা নির্বাচনে মসনদের ক্ষমতা ধরে রাখতে জনমোহিনী বাজেট পেশ করা হলো বলে মনে করছে রাজনৈতিক মহল। এক নজরে পশ্চিম বাংলার আজকের আবহাওয়া ওয়েদার রিপোর্টটি দেখে নিচ্ছি। আজকে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। হলুদ সতর্কবার্তা জারি থাকছে প্রত্যেকটি জেলায়। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই চলবে হালকা মাঝারি বৃষ্টিপাত। 2-1টি জেলায় বজ্রপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই জেলাগুলি হলো উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম এবং পূর্ব বর্ধমান, বীরভূম। এই জেলাগুলিতে 2-1টি জায়গায় বিক্ষিপ্তভাবে আজকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। আমাদের আজকের সংবাদগুলো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদের সাথে। ছেড়ে যাবার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন আমাদের প্রত্যেক দিনের সংবাদগুলো সবার প্রথমে দেখবার জন্য। ধন্যবাদ।